বেশি থাকবে। আচ্ছা চল, টাকা তো নিবি, মাথায় রাখিস যদি কোনো প্রকার বাধা দিস তাহলে তোর কপালে দুঃখ আছে। আপনি কাজ করবেন, টাকা দিবেন, আমি আমার বাধা দিব কিসের জন্য? আমার টাকা দরকার আর আপনার চাহিদা পূরণের দরকার। তাই বলে রাখলাম, পরে আবার ন্যাকামি করবি, আমি তো সেটা মেনে নেব না। টাকা দিব, ঝামেলা শেষ, আমার যা ইচ্ছা তাই করব। আরে মিয়া, এত কথা বলেন কিসের জন্য? আপনার সাথে যাব না, ভাগেন এখান থেকে। যে দেমাগ দেখাচ্ছিস মনে হয় কত কোটিপতির মেয়ে তুই। যদি এত দেমাগ তাহলে এই কাজে কিসের জন্য? এত কথা বলতে পারবো না। এখন যদি ইচ্ছে হয় নিয়ে চলেন, আর না হলে আমার সাথে বকবক না করে অন্য কোথাও গিয়ে একটা মেয়ে খুঁজে নেন না। আমার সাথে কথা বলতে হবে না। তারপর আশিক প্রিয়াঙ্কার সাথে আর কোনো কথা বলল না, না বলে চুপচাপ প্রিয়াঙ্কাকে সাথে করে নিয়ে একটা রিকশায় উঠে পড়ল। গন্তব্য হলো তার হোস্টেল। আজকে হোস্টেলে কেউ নেই, সে শুধু একা। সবাই ঠান্ডা ছুটি কাটানোর জন্য এক সপ্তাহের জন্য বাসায় চলে গিয়েছে। আশিক প্রিয়াঙ্কাকে সঙ্গে করে নিজের হোস্টেলে নিয়ে আসলো। আজকে হোস্টেলে গার্ড ছিল না, তার জন্য কোনো সমস্যা হয়নি প্রিয়াঙ্কাকে ভিতরে নিয়ে আসতে। চুপচাপ প্রিয়াঙ্কাকে নিজের রুমে নিয়ে আসলো, আর তাকে রুমে বসতে দিয়ে আশিক বাথরুমে চলে গেল মাইন্ড ফ্রেশ করার জন্য। নিজেকে একটু মানসিকভাবে তৈরি করবে। আজকে প্রথম তো মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। তার জন্য সে একটু একা বাথরুমে চলে আসলো। তারপর সেখান থেকে মাইন্ড ফ্রেশ করে প্রিয়াঙ্কার কাছে চলে আসলো। এসে প্রিয়াঙ্কাকে কোলে তুলে নিল। এটা কি হচ্ছে? আমি কি ব্যথা পাই না? আমি কি মানুষ না? আর আপনি এসব কি করতেছেন? কি হয়েছে? আমার তো যেটা করা উচিত সেটাই করতেছি। আপনি মানুষটা আসলে একটু ঘাটতারা, বুঝতে পেরেছি। আপনার সাথে কথা বলে লাভ হবে না। নিজের মুখ সামলে কথা বলবেন বলে দিচ্ছি। আর আমি ঘাটতেরা মানে? আপনি কি আমাকে চেনেন যে আমি ঘাটতেরা? সেটা আপনি আমাকে বলে দিচ্ছেন। আপনার সাথে এত তর্ক করার আমার কোনো ইচ্ছা নেই। আমার হাতে সময় খুবই কম, টাকার খুব প্রয়োজন। আপনার কাজ আপনি তাড়াতাড়ি শেষ করে আমাকে টাকা দেন। আমি আগেই বলে রেখেছি, এত তাল দেখে লাভ নেই, বুঝছেন? আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনাকে এখানে রাখবো, তারপর চলে যাবেন, ঝামেলা শেষ। দেখেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এরকম করলে তো হবে না। আমাকে এখান থেকে তাড়াতাড়ি যাইতে হবে, আমার টাকার খুব দরকার। আচ্ছা, আপনি তখন বললেন যে আপনি আজকে নতুন এই রাস্তায় নেমে এসেছেন, তার কারণ কি আমাকে কি বলা যাবে? আপনি আমার অতীত সম্পর্কে জেনে কি করবেন, বা আমার কি হয়েছে সেটা শুনে কি করবেন? আপনার যেটা দরকার আপনি সেটা করে নিচ্ছেন না কিসের জন্য? আমি যেটা বলেছি আপনি সেটার উত্তর দিচ্ছেন না কিসের জন্য? আমি তো সহজ একটা প্রশ্ন করেছি, আপনি তেরাভাবে কথা বলতেছেন কেন সাথে? আপনার যেটা দরকার আপনি সেটা করতেছেন না, বুঝতে পারতেছি না। আপনার তো আমার শরীর দরকার, আমার কথা শোনার দরকার তো আপনার নেই। আচ্ছা, তাহলে আপনি কি প্রস্তুত এখন, নাকি কোনো সমস্যা আছে? আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আপনি তাড়াতাড়ি শেষ করেন। আপনি তাড়াতাড়ি শেষ করেন না, আমাকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। আচ্ছা, যেহেতু বলতেছেন তাহলে তাড়াতাড়ি আপনাকে আমি ছেড়ে দিব, আর বেশিক্ষণ ধরে রাখবো না। তারপর আশিক আকস্মিক প্রিয়াঙ্কার ঠোঁটে নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল। আজকে প্রথম প্রিয়াঙ্কার ঠোঁটে অন্য কারোর ঠোঁট স্পর্শ করলো। আজকে প্রথম কোনো একটা ছেলে তাকে গভীরভাবে স্পর্শ করতেছে। প্রিয়াঙ্কার চোখ থেকে নোনা পানি ছেড়ে দিল। সে কখনো কল্পনাও করেনি তাকে এই রাস্তায় নেমে আসতে হবে। সময় একটা মানুষকে কতটা অবহেলা করলে সেই মানুষটা এরকম জঘন্যতম রাস্তা বেছে নিতে পারে, বাধ্য হয়। প্রিয়াঙ্কার অনেক কষ্ট হচ্ছে, কান্না করতেছে, আর সহ্য করতে পারতেছে না। কেমনে সহ্য করবে? কারণ আজকে প্রথমবার যেটা করতেছে সেটা তো জোর জবরদস্তি করেই করতেছে। প্রিয়াঙ্কার অনেক কষ্ট হচ্ছে, কান্না করতেছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। চুপচাপ সবকিছু মুখ বুজে সহ্য করে নিতে হচ্ছে তাকে, কারণ তার প্রচুর টাকার দরকার। আজকে যদি টাকা হাতে না পায় তাহলে কোনোভাবে সে তার ভাইকে বাঁচাতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। কারণ ডক্টর বলে দিয়েছে প্রচুর টাকার দরকার, তার ভাইয়ের অপারেশন করতে হবে, তার জন্য অনেক টাকা লাগবে। তার কাছে টাকা আছে, কিন্তু কিছু টাকা সে জোগাড় করতে পারতেছে না। তার জন্য প্রতিটা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, সবাই তাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে তাকে এই পতিতার রাস্তায় আজকে পতিত হতে হলো। একটা মানুষ কতটা অসহায় হলে এরকম করতে পারে, একটা মানুষ কতটা নির্যাতিত হলে এরকম কাজে নেমে আসতে পারে, একটা মানুষ সমাজ থেকে কতটা অবহেলা পেলে এই রাস্তায় নেমে আসতে পারে, তার বাস্তব একটি উদাহরণ হলো প্রিয়াঙ্কা। কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনি কান্না করতেছেন কিসের জন্য?
আমি তো আগেই বলে রেখেছি ন্যাকামি চলবে না আমার সামনে। চুপ করে আছে, কোনো কথা বলতেছে না, কারণ তার প্রচুর ব্যথা লেগেছে। আর এখন আশিক যেটা বলতেছে তার প্রশ্নের কোনো উত্তর দিতে জানা নেই প্রিয়াঙ্কার কাছে। কি বলবে তাকে? চুপ করে আছে। এখন সে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। হয়েছে, অনেক আর ন্যাকামি করতে হবে না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসেন, আবার আপনাকে রেখে আসতে হবে। কেউ এসে পড়বে একটু পর হয়তো। প্লিজ আমাকে কিছুক্ষণ সময় দেন, আমি একটু শুয়ে থাকি। আমার প্রচুর ব্যথা অনুভব হচ্ছে, আমি এখন উঠে দাঁড়াতে পারবো না। আচ্ছা, আপনার ইচ্ছা এখন। আর আমি আপনাকে কিছু বলতেছি না। আমি কি আপনার পাশে শুয়ে থাকতে পারি? আপনার তো কোনো সমস্যা নেই, কারণ আমারও ক্লান্ত লাগতেছে। এতক্ষণ ধরে আমাকে ব্যবহার করলেন, তাতে কোনো সমস্যা ছিল না। এখন শুয়ে থাকবেন, তাতে আমার আবার কিসের সমস্যা থাকবে? আপনার ইচ্ছা। তাও জিজ্ঞাসা করে নেওয়া ভালো, যদি আপনি আবার রাগ করেন আমার উপর। এখন তো আমার টাকা শোধ হয়ে গিয়েছে। আচ্ছা সমস্যা নেই, এখন তো আমার কিছু নেই, যা ছিল সবকিছু তো আপনাকে দিয়ে দিলাম। আচ্ছা, আমি আপনাকে ধরে রাখতেছি। আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেন, কারণ আমার এখানে আর আপনাকে বেশিক্ষণ রাখা যাবে না। তাহলে আপনি আমাকে একটু সাহায্য করেন, তাহলে আমি রাতে চলে যেতে পারবো। আপনার কোনো সমস্যা হবে না। আমি চাই না আমার জন্য আপনার সমস্যা হোক। সেরকম কিছু না, কিন্তু যদি কেউ দেখে ফেলে তাহলে আমার অবস্থা খারাপ করে ছেড়ে দিবে। তাই আমি বেশি রিস্ক নিতে চাচ্ছি না। আচ্ছা ধন্যবাদ আমার এত উপকার করার জন্য। আপনি শুধু আমাকে একটু ধরে রাখেন, আমি আমার পোশাক পরিধান করে নেই, তারপর আমাকে একটু রেখে আসবেন। তারপর আশিক প্রিয়াঙ্কাকে হাত ধরে আছে, আর প্রিয়াঙ্কা কাপড় পরে নিল। নির্লজ্জের মতো আশিকের সামনে সবকিছু করে নিচ্ছে। এখন আশিকের সামনে লজ্জা পেয়ে কি হবে? সবকিছু তো আশিক দেখে নিয়েছে, আর তাকে আজকে প্রথম সে ভোগ করলো। প্রিয়াঙ্কা চুপচাপ সবকিছু পরে নিল। ভালো করে দাঁড়াতে পারতেছে না ব্যথার জন্য। সে কখনো কল্পনাও করেনি যে এরকম করলে এত ব্যথা পাওয়া যায়। সবকিছু পরিধান করে নেওয়া শেষ হলে আশিকের কাঁধে ভর দিয়ে বাইরে চলে আসলো। আশিক ধরে ধরে প্রিয়াঙ্কাকে নিয়ে আসলো বাহিরে। এসে দেখে কোনো রিক্সা দেখা যাচ্ছে না, তাই ভালোভাবে প্রিয়াঙ্কাকে ধরে রাখলো যাতে করে তার কোনো সমস্যা না হয়। হঠাৎ করে একটা রিক্সা সামনে দিয়ে চলে যাচ্ছে। আশিক তাড়াতাড়ি ডাক দিয়ে রিক্সাটাকে দাঁড় করিয়ে দিল। তারপর আশিক প্রিয়াঙ্কাকে ধরে রিক্সায় তুলে দিয়ে আশিকও রিক্সায় উঠে পড়লো। এখন আমরা কোথায় যাচ্ছি, আপনি কোথায় যাবেন? আপনাকে আমি কোথায় দিয়ে আসবো সেটা বলেন। আমি রংপুর পপুলার হাসপাতালে যাব, সেখানে আমার ভাইয়া অ্যাডমিটেড আছে। আমি এখন সেখানে গিয়ে টাকা জমা দিব, আমার ভাইয়ের অপারেশন শুরু হবে। কি বলতেছেন এসব কথা আপনি? আপনার ভাইয়াকে বাঁচানোর জন্য এই রাস্তা বেছে নিয়েছেন? আপনাকে কেউ টাকা দেয় নাই? আপনাদের আত্মীয় স্বজন নেই? আর আপনার বাবা মা? আমার ভাইয়া ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই, আর আমার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। আমরা ভাই বোন ছাড়া পৃথিবীতে আমাদের কেউ নেই। আত্মীয় স্বজন তারা কেউ দেখতে পারে না আমাদের। তাহলে এই ব্যাপার, আপনার ভাইয়ের অপারেশন করাতে কত টাকা লাগবে? আর আপনার এই কয় টাকায় কি আপনার ভাইয়ের অপারেশন হয়ে যাবে? আপাতত এই টাকাটা দিলে আমার ভাইয়ার অপারেশন হবে, কিন্তু তাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে না যতদিন না আমি টাকাটা পরিশোধ করব। বুঝতে পারলাম সেটা। আপনার ভাইয়ের অপারেশন সহ মোট হসপিটালের কত টাকা খরচ লাগবে? তারা তো আমার কাছ থেকে 60,000 টাকা চেয়েছিল, কিন্তু আমার কাছে আছে 40,000 টাকার মতো। বাকি 20,000 টাকা কেউ আমাকে দিল না। অনেক চেষ্টা করেছি, শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে এই রাস্তায়। আমরা তো হসপিটালের সামনে চলে এসেছি, এখন কি আপনি এখানে নেমে যাবেন নাকি? ধন্যবাদ আমার এত বড় উপকার করে দেওয়ার জন্য। আপনি এখন যেতে পারেন, আমি এখন একা একা যেতে পারবো। বুঝতে পেরেছি। আপনি একটু দাঁড়িয়ে থাকেন, আমি যাবো আর আসবো। আপনি কোথাও যাবেন না, তাহলে সমস্যায় পড়ে যাবেন। কথাটা বলে আশিক সেখান থেকে দৌড়ে একটা ফার্মেসির সামনে চলে আসলো। ফার্মেসি থেকে একটা মেডিসিন নিয়ে আবার দৌড়ে প্রিয়াঙ্কার কাছে চলে আসলো। তারপর প্রিয়াঙ্কার হাতে মেডিসিনটা ধরিয়ে দিয়ে আর বলল, তারপর সে ভালোভাবে বুঝিয়ে দিল কিভাবে ব্যবহার করতে হবে আর এর কি কি কার্যকারিতা সবকিছু বুঝিয়ে দিল। দিয়ে আশিক সেখান থেকে চলে আসলো। প্রিয়াঙ্কা ভেতরে চলে আসলো লিফট ব্যবহার করে। 5 তলায় চলে আসলো তার ভাইয়ের কাছে। তার ভাইয়ের কেবিনের ভিতরে তার ভাইয়া ঘুমিয়ে আছে, তাই সে আর তার ভাইকে কোনো ডিস্টার্ব করলো না বা ডাকাডাকি করলো না। প্রিয়াঙ্কার অনেক ক্লান্ত লাগতেছে, তাই তার ভাইয়ের বেড যতটুকু ছিল তার কিছু অংশ ব্যবহার করে সেখানে শুয়ে পড়ল প্রিয়াঙ্কা।
আর আশিক ওইদিকে বাসায় না গিয়ে ঘুরে আবার হসপিটালে চলে আসলো। একটা মানুষের সাহায্যে জানতে পারলো যে ম্যানেজারের কেবিন কোনটা। সোজা ম্যানেজারের কাছে চলে গেল আশিক। ম্যানেজারের কাছে এসে দেখে যে ম্যানেজার বসে বসে কার সাথে যেন কথা বলতেছে। ম্যানেজার আশিককে দেখে দাঁড়িয়ে পড়লো, কারণ এর আগে কখনো আশিক এইখানে আসেনি। আর ম্যানেজার আশিককে দেখে দাঁড়িয়ে আছে। এটার কারণ না হয় অন্য একদিন বলবো। আশিক ম্যানেজারকে ইশারা করে সেখানে বসে থাকতে বলল। ম্যানেজার অনেক ভয় পেয়ে আছে, কি না কি বলবে আশিক তাকে তার জন্য। আশিক তাকে নির্ভয়ে সবকিছু খুলে বলতে বলল প্রিয়াঙ্কার বিষয়টা নিয়ে। তারপর ম্যানেজার সব ডিটেলস আশিককে দিয়ে দিল। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমরা একটা সেকেন্ড চ্যানেল খুলেছি যেখানে আমরা ফেস ক্যামে ভিডিও করতেছি আর সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করতেছি। আপনারা সুন্দরভাবে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর তাহলে আমি বেশি বেশি করে আপনাদের রোমান্টিক ভালোবাসার গল্প দেবো। আপনারা এইখানে মাহিন স্টোরিতে চাপ দিবেন, সোজা এই যে এখানে দেখবেন মাহিন আল ইসলামের নামে একটা সুন্দর চ্যানেল আছে, সেখানে সুন্দর করে চাপ দিয়ে তারপর সুন্দর করে এখানে সাবস্ক্রাইব করা আছে। আপনারা এইভাবে যে দেখা দিচ্ছি আমি, মানে এইরকম সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে বেল বাটনটা অন করে দিবেন, আর তাহলে আমরা সুন্দর সুন্দর আপনাদের ভালোবাসার গল্পগুলো উপহার দিতে পারবো। আর আপনারা এক্ষুনি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আমাদের পাশে থাকেন। আপনারা যত তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন, আমরা তত তাড়াতাড়ি আপনাদের সুন্দর সুন্দর গল্প দেবো, শুধু প্রিয়াঙ্কা আর আশিকের। প্লিজ তাড়াতাড়ি আপনারা 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন আমাদের এই চ্যানেলটাতে, সেকেন্ড চ্যানেলটাতে। আমরা এর লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে, মানে পিন আপ করে দেবো। আপনারা তার সাথে সাথে এটাও একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আর আমি যেভাবে দেখা দিলাম সেভাবেও চলে এসে এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা। কি গো সুন্দরী, আজকেও চলো? কত টাকা লাগে দিব? তোমার ফিগারের টেস্ট হেভি। না না প্লিজ, আমি যাব না, আমার প্রচুর ব্যথা করে। যত টাকা লাগে নিবা, তাও চলো। আমি যাব না, প্লিজ আমাকে ছেড়ে দেন। যেতেই হবে, টাকা দিব তো। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আপনার পায়ে ধরে বলতেছি। আমি এখন আপনার ভাইয়ের কাছে থাকতে চাই, তার অপারেশন হয়েছে। অপারেশন হয়েছে সেটাও তো আমিও জানি, এখন যে আপনাকে আমার সাথে যেতেই হবে, কারণ এখন আপনাকে লাগবে আমার। আমি আর এইসব কাজ করব না, কারণ আমার একটা বন্ধু আমাকে টাকা ধার দিতে চেয়েছে। আমি কাজ করে তাকে শোধ করে দেব। যা ভুল করেছি করেছি। আমি তো এত কিছু শুনতে চাই না, আমি এখন যেটা বলতেছি তোকে সেটাই শুনতে হবে। আর ভালোই ভালোই বলতেছে আমার সাথে চলো। আমি ভুল করেও আর এইসব কাজ করব না, আমাকে মাফ করবেন। আমি যাচ্ছি না, এখন আমাকে আমার ভাইয়ের কাছে থাকতে হবে। ভালোই ভালোই বলতেছি চলেন, না হলে কিন্তু কপালে দুঃখ আছে, সেটাও মাথায় রাখেন কিন্তু। কেন আপনি আমার সাথে এরকম করতেছেন বুঝতেছি না তো। আমি কি ভুল করেছি আপনার সাথে? না হয় আমার একদিন ভুলক্রমে হয়ে গিয়েছে, তার জন্য আপনার কাছে আমাকে প্রতিদিন যেতে হবে এরকম তো কোনো কথা নেই। এখন যদি তুই না যাস ভালোই ভালোই, তাহলে তোর কপালে দুঃখ আছে। আমি ভিডিও করেছি, সেগুলো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোকে ভাইরাল করে দিব। প্লিজ এরকম কিছু করবেন না, আমি আপনার পায়ে ধরে বলতেছি, প্লিজ আমাকে মাফ করে দেন না। কিসের মাপ? কোনো মাপ চলবে না, তোকে এখন আমার সাথে যেতে হবে। আর তোর ভাইয়াকে এখন নার্সরা দেখাশোনা করবে, তুই আমার সাথে চল। আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আমি তো কোনো দোষ করিনি, অন্যায় করিনি। আমার টাকার প্রয়োজন ছিল, তাই আপনার সাথে এক রাত ছিলাম। আমি আর কোনো কথা বলতে চাই না। এখন যদি তুই না যাস তাহলে তোকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে দিব। আপনি কেন বুঝতেছেন না? আপনি তো মানুষ, তাই না? আপনার তো বুদ্ধি আছে, তাহলে আপনি কেন বোঝার চেষ্টা করতেছেন না? এবার কিন্তু সত্যি সত্যি তোকে আমি সেই লেভেলের ভাইরাল করে দিব যদি আমার কথা না শুনিস। প্রিয়াঙ্কা আর কোনো কথা বলার সুযোগ পেল না। আশিক বারবার তাকে ভয় দেখাচ্ছে, আর যদি আশিক সেটা করে তাহলে প্রিয়াঙ্কার আর এই সমাজে বেঁচে থাকা আর হবে না। তাহলে তার ভাইয়াকে কে দেখবে? প্রিয়াঙ্কা আশিকের সাথে যেতে বাধ্য হলো, কারণ বর্তমান যে যুগ চলতেছে তার মধ্যে যদি আশিক সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড দিয়ে দেয় তাহলে তো তাকে নিয়ে কত কথা হবে, কত কি হয়ে যাবে। কেউ প্রিয়াঙ্কার বাস্তব জীবনের ঘটনাগুলো দেখতে পারবে না। উপরে যেটা দেখবে সেটা নিয়ে নাচানাচি করবে এই সমাজের লোক। দেশের লোক একটা মানুষ কেন খারাপ হয়ে যায়, খারাপ হওয়ার পিছনে তার কি কারণ রয়েছে সেটা কেউ জানতে চায় না। একজন পতিত যখন জন্মগ্রহণ করে তখন সে কি জানতো বড় হয়ে তাকে পতিত হতে হবে? ছোটবেলা যখন সে তার বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করত তখন ভাবতো জীবনটা কত রঙিন, কিন্তু যখন সে বাস্তবের মুখোমুখি হয়ে যায় তখন সে বুঝতে পারে যে আসলে পৃথিবীর বাস্তবতাটা কত বড় কঠিন। আর আশিক প্রিয়াঙ্কাকে ভাঙা বাড়িতে নিয়ে গেল। এই জায়গাটা চেনে না প্রিয়াঙ্কা, সেই শহরে নতুন এসেছে, বেশি দিন হয়নি এখানে আসা, তাই ভালোভাবে কোনো অলিগলি চেনে না প্রিয়াঙ্কা।
যেখানে থাকে তার আশেপাশের অলিগলি গুলো ভালো করে চেনে, কিন্তু তার থেকে বাহিরে যে অলিগলিগুলো আছে কিছু চেনে না প্রিয়াঙ্কা। এটা আমাকে কোথায় নিয়ে আসলেন? আমি তো এই জায়গাটা চিনি না। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমাকে এখান থেকে যেতে দেন। তোকে যে কাজের জন্য এখানে নিয়ে আসলাম সেটা না করে তোকে যেতে দিব, এটা কি করে ভাবলি তুই? প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর এসব করতে চাই না। প্রচুর ব্যথা লাগে, আমি পারবো না এই ব্যথা নিতে। আজকে আমি তার ব্যবস্থা করে নিয়ে এসেছি, একটু ব্যথা পাবে না, দেখবি। আর কোনো চিল্লাচিল্লি করবি না আজকে। একটু চেষ্টা করেন না, আমি সব সহ্য করতে পারবো না। আজকে আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব আমার ভাইয়ের কাছে। তোর ভাইয়ের কোনো কিছু হবে না, সেটা নিয়ে তোকে টেনশন করতে হবে না। তোর ভাই একদম ঠিক থাকবে। আপনি কেন এরকম করতেছেন আমার সাথে? আমি কি দোষ করেছি? আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার তো আমি করিনি। তুই সবসময় বেশি কথা বলিস, সেজন্য তোকে আমার এত ভালো লাগে। কারণ যে একটু বেশি কথা বলে তাকে আমার অনেক ভালোই লাগে। হাত জোর করে বলতেছি, আজকের মতো আমাকে ছেড়ে দেন। আমি পারবো না ওসব করতে। আমার বুকের ব্যথা এখনো ঠিক মতো ভালো হয়নি। আজকে যদি আপনি আবার আমার সাথে... তোকে আমি টাকা দিতে চাইছি না, তাহলে কিন্তু তুই তোর ভাইয়াকে কোথাও নিয়ে যেতে পারবি না। এই কথাটা ভেবে দেখ, তোর বন্ধুর কাছ থেকে তুই টাকা ধার নিবি, ঠিক সময় দিতে না পারো, তাহলে তো বন্ধুত্ব থাকবে না। আমি কাজ করে তাকে তাড়াতাড়ি টাকাটা শোধ করে দেব। প্লিজ আপনি আমার সাথে এরকম করতেছেন কিসের জন্য? আপনার সাথে আমার কালকে দেখা, আজকে আপনি আমার সাথে এরকম আচরণ করতেছেন? যেটা বলতেছি সেটা ভালো মতো কানে গেছে? আর একটা যদি তর্ক করিস তাহলে তোর কপালে দুঃখ আছে। কথাটা বলে আশিক প্রিয়াঙ্কাকে এক টানে নিজের বুকের উপর নিয়ে আসলো, আর প্রিয়াঙ্কার পেটে আশিক তার হাত দিয়ে স্লাইড করতে লাগলো। প্রিয়াঙ্কার একদম বিরক্ত লাগতেছে, তারপরও তাকে মুখ বুজে সহ্য করে নিতে হচ্ছে সবকিছু। কারণ এখানে চিল্লাচিল্লি করলে যদি কেউ এসে যায় তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না, কারণ সে একটা নারী। প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত আশিকের অত্যাচারগুলো মুখ বুজে সহ্য করে নিতে লাগলো, কোনো কিছু বলতেছে না, রোবটের মতো নীরবে সবকিছু সহ্য করে নিতেছে, কোনো কথা বলতেছে না। আশিক প্রিয়াঙ্কাকে অনেক কষ্ট দিচ্ছে, আর প্রিয়াঙ্কা মুখ ফুটে কোনো একটা শব্দ উচ্চারণ করতেছে না। প্রিয়াঙ্কা এখানে কি বলবে? তার কি বলা উচিত আশিককে? সে যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, আশিক তার বাধা মানবে না, যেহেতু হসপিটাল থেকে তাকে এখানে নিয়ে এসেছে। আর এখানে এসে আশিক তার কথা শুনবে? কখনোই শুনবে না। এখন আশিকের যেটা মন চাইবে সেটাই করবে। প্রিয়াঙ্কা এখন কি করবে না করবে কোনো কিছুই ভেবে পাচ্ছে না। প্রিয়াঙ্কার অনেক কষ্ট হচ্ছে, সেগুলো আর সহ্য করতে পারতেছে না, কান্না করতেছে। কতক্ষণ আর মানুষের কষ্ট সহ্য করা যায়? প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর ব্যথা সহ্য করতে পারতেছি না। প্লিজ আপনি আমাকে এভাবে অত্যাচার করবেন না, প্লিজ আমাকে ছেড়ে দেন। এই তো শোনা হয়ে গেছে, আর কিছুক্ষণ সময় দাও, দেখবে যে তুমি মজা পাবে, আমিও মজা পাবো। সমস্যা নাই, তুমি একটু কষ্ট করো। আর প্লিজ আমার সাথে এরকম করবেন না, আমাকে ছেড়ে দেন, আমার আর ভালো লাগতেছে না। প্লিজ আমাকে ছেড়ে দেন, প্লিজ প্লিজ প্লিজ। ভালোভাবে কথা বলেছি দেখে তুই আবার ন্যাকামি শুরু করে দিয়েছিস, তাই না? আমি ভাবছিলাম যে আপনি একটা ভালো মনের মানুষ। আপনি কালকে যেভাবে আমার সাথে কথা বলতেছেন প্রথমে, কিন্তু এখন দেখতেছি আপনি জানোয়ার থেকেও অধম। মুখ সামলিয়ে কথা বলবি, বুঝছিস? এত বড় কথা আমাকে বলতেছিস তুই, তোর সাহস তো কম না। অসহায় মানুষের উপর সময় ক্ষমতা দেখাতে পারে, এটাই পৃথিবীর লীলা খেলা শুরু হয়ে গিয়েছে। দেখ, বেশি কথা বলবি না, তাহলে কিন্তু আরো অনেক ব্যথা পাবি, তখন আরো কষ্ট হবে তোর। চুপচাপ থাক, আর যেটা করতেছি করতে দে। আমি মানুষ বা পশু অন্য কোনো কিছু না যে কথা বলতে পারি না, যে কষ্ট হলেও মুখ বুজে সব সহ্য করে নেব। দেখ, আমার সাথে কেউ খারাপ ব্যবহার করিস তাহলে তোর ভাইয়াকে কখনো তুই হসপিটাল থেকে বাসায় নিয়ে যেতে পারবি না জীবিত। প্লিজ আমার ভাইকে এখানে নিয়ে আসবেন না। আমার সাথে যত অত্যাচার করতে পারেন করতে থাকেন, কিন্তু আমার ভাইকে এর মাঝে নিয়ে আসবেন না। তাহলে তো কথা বলিস কিসের জন্য বুঝতেছি না। চুপচাপ যেটা করতেছি করতে দে, এত ডিস্টার্ব করিস কিসের জন্য? আপনি যদি মেয়ে হতেন তাহলে বুঝতেন এরকম করার কতটা যন্ত্রণাদায়ক। যদি একজনের ইচ্ছার বিরুদ্ধে এসব কাজ করা হয় তাহলে তখন তার যে কতটা কষ্ট লাগে একটা ছেলে হয়ে আপনি কখনোই সেটা বুঝতে পারবেন না। হয়েছে হয়েছে, এই নে তোকে ছেড়ে দিচ্ছি, আর কষ্ট পেতে হবে না তোকে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে আবার হসপিটালে রেখে আসতে হবে। আমি আপনাকে হাত জোর করে বলতেছি, প্লিজ আপনি আর কখনো আমার সামনে আসবেন না। সেটা সময় বলে দিবে তোর সামনে আমি আসবো কি আসবো না। এখন যেটা বলতেছি সেটা কর। আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি প্লিজ আর আমার সামনে কোনো দিন আসবেন না, কারণ আমি আর এই রাস্তায় থাকবো না। তুই সবসময় বেশি কথা বলিস, তোকে যেটা বলতেছিস সেটা করতেছিস না কিসের জন্য? সেটা আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারতেছি।
আপনাকে কতবার বলবো, আপনি সেটা বুঝবেন না। আচ্ছা হয়েছে, আর আসবো না। প্রয়োজন হলে এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ না। আপনাকে দেখে মনে হয় আপনি একটা ভদ্র ফ্যামিলির ছেলে, তারপরও কেন এরকম ভাবে কাজ করেন? তুই এত কথা বলতেছিস কিসের জন্য? আবার আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলছিস? তোর তো সাহস কম না? বেশি কথা বললে কিন্তু এখানে খুন করে ফেলে রেখে দিব। প্রিয়াঙ্কা আশিকের কথা শুনে আর কোনো কথা বলার সাহস পেল না। যদি উল্টাপাল্টা কোনো কিছু করে আশিক তার সাথে, তাহলে তার ভাইয়াকে কে দেখবে সেই ভয়ে। প্রিয়াঙ্কার একটা মাত্র ভাই, এই পৃথিবীতে আর কেউ নেই। এখন যদি সে তাকে ছেড়ে একা চলে যায় পরপারে, তাহলে তার ভাইয়াটার কি হবে? কে তার দেখাশোনা করবে? কে তাহলে খাওয়া দাওয়ার দায়িত্ব নেবে? তারপর প্রিয়াঙ্কা তাড়াতাড়ি রেডি হয়ে নিল। আশিক সবকিছু করে নিল তাড়াতাড়ি, কারণ এখানে থাকা সম্ভব না। এই এলাকার ছেলেগুলো অনেক খারাপ। যদি একবার বুঝতে পেরে যায়, তাহলে তাদের অবস্থা খারাপ করে ছেড়ে দেবে। যদি এখানে আশিক একা আসতো তাও কোনো সমস্যা হতো না, কিন্তু সে একটা মেয়েকে নিয়ে এসেছে। তারা যদি দেখতে পায় তাহলে ঝামেলা করবে নিশ্চয়ই, কারণ আশিক এমনিতেই এই এলাকার ছেলেগুলোকে আগে থেকেই দেখতে পারে না। ঝামেলা লেগেই থাকে তাদের মাঝে। আশিক তাড়াতাড়ি প্রিয়াঙ্কাকে নিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে আসলো, আর রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে দ্রুত সেই এলাকা ত্যাগ করলো। উদ্দেশ্য এখন হসপিটালে যাবে, আর হসপিটালে সবকিছু আশিক ঠিক করে রেখেছে। প্রিয়াঙ্কার ভাইকে কোথায় রাখবে, কি করবে না করবে, কিভাবে সেবা করবে, যত্ন করবে, সবকিছু বলে রেখে এসেছে ম্যানেজারকে। প্রিয়াঙ্কা যখন হাসপাতালে পৌঁছে গেল, তাড়াতাড়ি দৌড়ে সে তার ভাইয়ের কেবিনে চলে আসলো। তার ভাইয়াকে দেখে সে অবাক হয়ে গেল। এটা কি করে সম্ভব? এটা কখনোই হতে পারে না। কিরে ভাইয়া, আমি যেটা দেখেছি সত্যি দেখতেছি নাকি আমি স্বপ্ন দেখতেছি? তুই এভাবে বসে আছিস? জি আপু, যেটা দেখতেছি সত্যি দেখতেছি। আর নার্সগুলো অনেক ভালো, জানিস আপু, আমাকে অনেক সেবা যত্ন করেছে। তুই যে সুস্থ আছিস সেটা দেখে তো আমার মন একদম খুশিতে টকবক করতেছে। কিন্তু আপু, আমি একটা বিষয় লক্ষ্য করতেছি, তোমার শরীরে এই অবস্থা কেন? কি হাল করেছিস নিজের? আমার একটা মাত্র ভাই অসুস্থ আর আমার শরীর ঠিক থাকতে পারে বলতো? টেনশনে তো আমি মরে যাচ্ছি প্রায়। এখন তুই সুস্থ আছিস, এখন দেখবি আমার শরীর ঠিক হয়ে যাবে। আচ্ছা আপু, তাহলে এখন তুই আমার একটু মাথায় হাত বুলিয়ে দে, আমি একটু ঘুমিয়ে পড়ি। অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছি, কেমন জানি লাগতেছে। আচ্ছা ভাইয়া, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে যা। আর তুই তাড়াতাড়ি সুস্থ হলে আমরা বাসায় চলে যাব। আমরা শহরে থাকবো না, এই শহরে কখনোই আমাদের ভাগ্য ফিরে আসবে না। কি বলিস এইসব আপু? আমাকে তো একটা ভাইয়া বললো আমি সুস্থ হলে তার নাকি একটা ফ্যাক্টরি আছে, সেখানে আমাকে চাকরি দিবে। কি বলিস? কে এসেছিল এখানে? আর তুই তাকে চিনিস কিভাবে? আমি তাকে চিনি না। আমার অপারেশন শেষ হওয়ার পর আমার যখন জ্ঞান ফিরে আসলো, তখন আমি দেখি একটা ভাই আমার পাশে বসেছিল। তারপর কি হয়েছিল? আমি একটু বাইরে ছিলাম, আমাকে তো ভেতরে প্রবেশ করতে দেয়নি। আর তোকে যখন কেবিনে শিফট করলো, তারপর আমাকে অনুমতি দিয়েছে তোকে দেখার জন্য। জানিস আপু, ভাইয়াটা না অনেক ভালো। আমাকে কত কি বললো যে আমি যত তাড়াতাড়ি সুস্থ হব তত তাড়াতাড়ি আমার একটা চাকরি হয়ে যাবে। আরো কত কি, ভাইয়াটা অনেক ভালো। আচ্ছা, অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়। এত জেগে থেকে কি করবি? পরে যদি অসুস্থ হয়ে পড়িস তখন তো আরো ঝামেলা। তুই এখন ঘুমিয়ে পড় তো ভাইয়া। ভাইয়াটা আরো অনেক কিছু বলেছে আমাকে। যাবতীয় খরচ ভাইয়া নাকি চালিয়ে নিবে, সমস্যা হবে না। 1-2 মাস খরচ ভাইয়া আমাকে অগ্রিম দিবে, তাহলে আমাদের তো কোনো সমস্যা হবে না এই শহরে থাকতে, তাই না আপু? সেটা পরে দেখা যাবে। আর সব থেকে বড় কথা হইল, তোর ভাইয়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দিস তো, দেখবো কেমন মহান মানুষ তিনি। ভাইয়াটা আমার সাথে দেখা করতে চেয়েছে, বলেছে 2-1 দিন নাকি তার কাজের চাপ প্রচুর, তাই তিনি হসপিটালে আসতে পারবে না। 2 দিন পরে আসবে, আমার ছুটি হওয়ার আগেই। আচ্ছা, এখন তাহলে তুই ঘুমিয়ে পড়, আমি বাইরের নার্সদের সাথে কথা বলে আসি। একটু তোর কখন কি লাগবে সেগুলো একটু শুনে আসি। আচ্ছা আপু, তাহলে তুই বাইরে যা, বাইরে গিয়ে কথা বল সবার সাথে, আমি একটু ঘুমিয়ে পড়ি। কথাটা বলে মাহিন বিছানায় শুয়ে পড়লো, আর প্রিয়াঙ্কা মাহিনকে ঠিকঠাক করে দিল, যাতে করে মাহিনের কোনো সমস্যা না হয় শুয়ে থাকতে। সবকিছু ঠিকঠাক করে দিয়ে প্রিয়াঙ্কা বাহিরে চলে আসলো, আর মাহিন ঘুমিয়ে পড়লো। প্রিয়াঙ্কা বাহিরে বেরিয়ে দেখে বাহিরের পরিবেশটা অনেক সুন্দর। এই হসপিটালের পরিবেশটা আসলেই মনে হয় অন্যান্য হসপিটাল থেকে অনেক ভালো। প্রিয়াঙ্কা তো এই হসপিটালে 2 থেকে 3 দিন যাবত আছে, তাই সবকিছু জানে ভালো করে। তার কোথাও যাইতে কোনো সমস্যা হচ্ছে না।
তারপর প্রিয়াঙ্কা নার্সদের কাছে চলে আসলো। সবাই অনেক ব্যস্ত রোগী দেখা নিয়ে, তাই প্রিয়াঙ্কা কারোর সাথে কোনো কথা বলার সাহস পাচ্ছে না। প্রিয়াঙ্কা গ্রামের একটা সহজ সরল মেয়ে, শহরে এসেছে। শহরের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে তার অনেক কষ্ট হচ্ছে। তার উপর আশিক এই 2 দিন তার সাথে যে অত্যাচার করলো সেটা তো বলার বাহিরে। একটা মানুষকে এইভাবে কেউ অত্যাচার করে, যদি একটা মানুষ কোনো কিছুতে ইচ্ছাকৃতভাবে মত পোষণ না করে, তাহলে তাকে দিয়ে সেই কাজটা করালে সেটা তার জন্য অনেক ক্ষতিকর হয়। কিন্তু কখনো কল্পনাও করে নাই যে তার শরীর বিক্রি করে এই শহরে তাকে টাকা ম্যানেজ করতে হবে। এই যে আপু, আপনাকে তখন থেকে লক্ষ্য করতেছি, আপনি কি আমাদেরকে কিছু বলবেন? আসলে আপু, আমার ভাইয়ের নাম মাহি। গতকাল রাত্রে অপারেশন হয়েছে। এখন তাকে কখন কি খাইতে দিতে হবে, কি কি ওষুধ কখন খাওয়াতে হবে আমাকে একটু বলে দিলে তাহলে আমার জন্য সুবিধা হইতো। আপনাকে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমরা আছি। আপনার ভাইয়া আমাদের একজন স্পেশাল রোগী, তার দেখাশোনা করা আমাদের কর্তব্য। আমি এটা বুঝলাম না, আমার ভাইয়া আপনাদের স্পেশাল রোগী কিভাবে হতে পারে? আপনারা তো কয়েকদিন আগেও তাকে ঘুরেও দেখতেন না। সেটা আমাদের দায়িত্বর অবহেলা ছিল, আমরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। এখন আপনাকে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনার ভাইয়াকে আমরা দেখাশোনা করব, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা, তাহলে আপনাদেরকে ধন্যবাদ। আমি এখন আমার ভাইয়ার কেবিনে যাচ্ছি। আর আমার ভাইয়াকে প্লিজ সময় মতো সব কিছু এনে দেওয়ার চেষ্টা করবেন। আপনার ভাইয়াকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, আমরা সবকিছু মেনটেন করে নিতে পারবো, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা আপু, তাহলে আমি এখন গেলাম। আর আপনাদেরকে ধন্যবাদ আমার ভাইকে ভালোভাবে সেবা যত্ন করার জন্য। কথাটা বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে আসলো। তার ভাইয়ের কেবিনের সামনে এসে কেবিনে প্রবেশ না করতেই সামনে তার চোখ চলে গেল। সামনে তাকিয়ে দেখে আশিক। আশিককে দেখে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি তার ভাইয়ের কেবিনে প্রবেশ করে নিল আর ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল, যাতে করে আশিক তাকে খুঁজে না পায় কোথাও। প্রিয়াঙ্কা তো আশিকের পরিচয় বা তার নাম ঠিকানা, সে কোথায় থাকে, সে কার ছেলে, কি করে না করে কিছুই জানে না। সে শুধু জানে সে একটা খারাপ ছেলে, বদমাশ ছেলে। আশিককে দেখলেই প্রিয়াঙ্কার মনে কেমন জানি ভয় লাগে, অন্যরকম একটা ভয় কাজ করে প্রিয়াঙ্কার মনের ভেতর। প্রিয়াঙ্কা কেবিনের ভেতরে প্রবেশ করে গুটিসুটি মেরে তার ভাইয়ের মাথার কাছে বসে পড়ল, যাতে করে উকি দিয়েও দেখতে না পায় আশিক। আর এইদিকে আশিক ম্যানেজারের কাছ থেকে সবকিছুর হিসাব নিয়ে টাকা টোকা সেখানে কমপ্লিট করে দিল। তারপর সে মাহিনের কেবিনের সামনে এসে দরজা টোকা দিতে আরম্ভ করলো। আর প্রিয়াঙ্কার কলেজের পানি শুকিয়ে গিয়েছে, এই বুঝে আশিক আসলো। কে বাহিরে আর কি চাই এখানে? আমি আশিক, আর দরজা খুলে দাও তাড়াতাড়ি, না হলে কিন্তু ভালো হবে না। আপনাকে না আমি বলেছিলাম আপনি আমার সামনে আর কখনো আসবেন না। আপনি কেন এসেছেন, কিসের জন্য শুনি? দরজা খুলে দিতে বলতেছি, এত তর্ক করতে বলি নাই। দরজা তাড়াতাড়ি খুলে দাও, না হলে কিন্তু ভালো হবে না। আমি কখনোই দরজা খুলে দেব না। আপনি এখান থেকে চলে যান, আপনার সাথে আমার কোনো কথা নেই। ভালো হবে না বলে দিচ্ছি, তাড়াতাড়ি দরজা খুলে দাও, না হলে কিন্তু কি করব নিজেও জানি না। দরজা ভেঙে ফেলবো। আপনি দরজা ভেঙে ফেলবেন, ডক্টর আপনাকে ধরবে, আপনার নামে কেস করবে, মামলা করবে, আপনাকে জেলে নিয়ে যাবে পুলিশ। কি মজা! ফাইজলামো না করে তাড়াতাড়ি দরজা খুলে দাও, ভালো হবে না বলে দিচ্ছি। তাড়াতাড়ি দরজা খোলো, রাগ তুলবে না। আমি যেহেতু একবার বলেছি আমি রুমের দরজা খুলে দিতে পারবো না, তো কখনোই আমি খুলবো না। আর আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি এখান থেকে চলে যান বলতেছি। লাস্ট বারের মতো বলছি, এবার যদি দরজা না খোলো তাহলে আমি কি করব নিজেও জানি না। আমি দরজা যদি ভেঙে ফেলি তাহলে যত টাকা জরিমানা দেব সব তোমার উপর তুলবো। আপনার যা করার ইচ্ছা তাই করতে থাকেন, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি যেটা ইচ্ছা সেটাই করেন, আর আপনার সাথে আমি নাই। এখন যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু পরে বিপদে পড়বি। আর এই হসপিটাল থেকে বেরিয়ে যাওয়া তো দূরের কথা, হসপিটাল থেকে মৃত্যু নিয়ে তারপর বের হতে হবে। প্রিয়াঙ্কা আশিকের কথা শুনে একদম ভয় পেয়ে গেল। এখন কি করবে? যদি সত্যি সত্যি আশিক এরকম কিছু করে তাহলে তার জীবন শেষ, আর সাথে সাথে তার ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাবে তার জন্য। প্রিয়াঙ্কা আর কোনো কিছু ভাবতে পারতেছে না এখন তার কি করা উচিত। আর এদিকে আশিক তো রেগে আগুন হয়ে যাচ্ছে বাহিরে। এখন যদি প্রিয়াঙ্কা দরজা খোলে তাহলেও তার বিপদ, আর যদি দরজা না খোলে তাহলেও তার বিপদ। এখন কোন দিকে যাবে প্রিয়াঙ্কা ভেবে পাচ্ছে না, তার কলিজা শুকিয়ে যাচ্ছে। এখন কি করবে? ভয়ে ভয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ।
কিন্তু দরজা খোলার সাহস পাচ্ছে না। আর আশিক এদিকে তো দরজা ধাক্কাধাক্কি করা শুরু করে দিয়েছে। প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে দরজা খুলে দিতে বাধ্য হলো। দরজা খুলে দিতেই আশিক প্রিয়াঙ্কার গলা চেপে ধরলো, আর প্রিয়াঙ্কার শ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা কোনো কিছু করতে পারতেছে না। শেষ পর্যন্ত আশিক তাকে ছেড়ে দিল, আর প্রিয়াঙ্কা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আপনি মানুষ, এখানে তো আমি মরে যেতাম। আর আমি যদি মরে যেতাম তাহলে তো আপনার ফাঁসি হয়ে যেত, তাই না? আপনার আব্বু আম্মু আপনার জন্য কান্না করতো না? সেটা আমার ব্যাপার ছিল, কিন্তু তুই আমার কথা শুনলি না কিসের জন্য প্রথমে? আর যদি তুই প্রথমে আমার কথা শুনতি তাহলে তোর এই কষ্টটা হইতো। আপনাকে না আমি শেষবারের মতো বলে এসেছিলাম, আপনি আর আমার সামনে আসবেন না কখনো। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি তোর ভাইয়ের কাছ থেকে তোকে কিনে নিয়েছি, বুঝছিস? কিনে নিয়েছি। কিনে নিয়েছেন মানে কি? আবোল তাবোল কথাবার্তা বলতেছেন। আমাকে কিনে নিয়েছেন আমার ভাইয়ের কাছ থেকে? কিভাবে? পড়ালেখা তো মনে হয় ভালোই জানিস, এটা পড়ে দেখ। আর এখানে তোর ভাইয়া স্বাক্ষর দিয়ে দিয়েছে। তোর ভাইয়ার যাবতীয় খরচ আমি চালিয়েছি তার জন্য। তোর ভাইয়া তোকে আমার কাছে 1 বছরের জন্য বিক্রি করে দিয়েছে। এটা কখনোই হতে পারে না। আমার ভাইয়া অসুস্থ ছিল, আর আপনি তো তার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে এরকম করতে পারেন না। সেটা শুধু তুই আর আমি জানি। আইন শুধু দেখবে এই দলিলটা যেখানে তোর ভাই স্বাক্ষর দিয়েছে। এখন তুই আইনের কাছে গিয়ে আমার কিছুই করতে পারবি না। আমি মরে যাব, তাও আমি আপনার সাথে থাকবো না। আমি মরে যাব। তুই যদি নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করিস, একটা কথা সবসময় মাথায় রাখবি, আর সেটা হলো তুই তোর ভাইয়াকে অনেক ভালোবাসিস, তাই না? তুই যদি নিজের ক্ষতি করিস তাহলে তোর ভাইয়ার জীবনটা শেষ। প্লিজ, আপনি এরকম কোনো কিছুই করবেন না। আপনি প্লিজ আমাদের 2 ভাই বোনকে ছেড়ে দেন। আপনি কেন আমাদের সাথে এরকম করতেছেন? কেন? সেটা একান্তই আমার ব্যাপার। আমি কেন করেছি, কেন কি করতেছি সবকিছু আমার ভিতরে থাকবে। তোকে বলে দেব কিসের জন্য? তুই এখন আমার কাছে টাকাই বিক্রি। আমি কি একবারও বলেছিলাম যে আপনি আমাকে সাহায্য করেন আর আমি তার বিনিময়ে আপনার কাছে 1 বছর থাকবো? এরকম কোনো কিছু বলেছিলাম? তোর সাথে এত কথা বলতে পারবো না। এখন তুই তোর ভাইয়ের দেখাশোনা কর, তাড়াতাড়ি সুস্থ করে তোল, তারপর তুই আমার সাথে থাকবি 1 বছর। আমি মরে যাব আর আমার ভাইকেও মেরে ফেলবো, তারপরও আপনার মতো পশুর সাথে আমি 1 বছর কখনোই থাকবো না। কথাটা মনে রাখবেন। সেটা সময় বলে দেবে কি করবি আর কি করবি না, বুঝিস নাই? এখন বেশি কথা বলতে পারবো না তোর সাথে। আমি দরকার হলে অন্য কোথাও দেহ বিক্রি করে আপনার টাকা পরিশোধ করব, তারপরও আমি আপনার সাথে কখনোই 1 বছর থাকবো না। বলেছি না আমার মাথা গরম করবি না। এত কথা বলতেছিস কিসের জন্য? চুপ করে থাক। আপনি একজন ধোঁকাবাজ। আপনি আমার ভাইয়ার অসুস্থতার সরলতার সুযোগ নিয়ে আপনি আমাকে কিনে নিয়েছেন। তোর যেটা ইচ্ছা সেটাই ভাবতে পারিস, আমার এখানে কোনো কিছু যায় আসে না, বুঝছিস? আমি আপনার কাছ থেকে মুক্তি চাই। যে কোনো উপায় হোক, আমি আপনার কাছে যাব না। বললাম তো সেটা সময় বলে দেবে। এখন এখানে বেশি কথা বলবি না। এখানে একজন রোগী আছে। সেটা আমিও ভালো করে জানি। আপনাকে আর ওকালতি করে বলতে হবে না। তাহলে তো সেটা অনেক ভালো কথা। এখন চিল্লাচিল্লি না করে চুপচাপ এখানে বসে থাক। আমি যেটা বলবো সেটাই তোকে শুনতে হবে। 1 বছর। আমি বলেছি তো, আমি যদি মরেও যাই তারপরেও এই কন্ডিশনে আমি কখনো রাখবো না। আই ডোন্ট কেয়ার। তুই যেটা ইচ্ছা সেটাই করতে পারিস, কিন্তু তোর ভাইকে যদি তুই একটু ভালোবাসিস তাহলে আশা করব তুই নিজের কোনো ক্ষতি করবি না। তোমার মতো পশুর সাথে কেন যে আমি পরিচিত হতে গেলাম? তোমার মতো কুলাঙ্গার ছেলে আমার জীবন নষ্ট করে। চুপ থাক, একটা কথা বলবি না। তুই আমার কাছে এসেছিলিস নাকি আমি তোর কাছে গিয়েছিলাম? কোনটা? থাপ্পড় চিনিস? থাপ্পড়। আমি তো বলেছি আর আমি এসব কাজ করব না, তারপরেও কেন আপনি আমার সাথে এরকম করতে গেলেন? আর কিসের জন্য? তোকে আমার ভালো লাগে, তাই যা ইচ্ছা আমি সেটাই করব, যাতে করে তুই অন্য কাউকে আর তোর দেহ দিতে না পারিস, তার জন্য। আমার দেহ আমি কাকে দেব কাকে না দেব সেটা আমার ব্যাপার। আপনাকে নাক গলাতে কে বলছে এখানে? বলছি না ভালো লাগে তার জন্য। আর তোকে এত কৈফিয়ত দিতে হবে কিসের জন্য? যেটা ইচ্ছা সেটাই করবেন, আর আমাকে কৈফিয়ত দেবেন না কিসের জন্য সেটাই বলেন আগে। এত কথা বলতে পারবো না। এখন আমি যেটা বলবো সেটাই করবি, না হলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। তখন কিন্তু ভালো হবে না তোর জন্য। ভেবে দেখ ব্যাপারটা। আমি পুলিশকে সবকিছু বলে দেব। পুলিশ নিশ্চয়ই আমার কথা বিশ্বাস করবে। তোর মতো পুলিশ জালিয়াত না। ভিডিওটার কথা মনে আছে? তুই যদি পুলিশকে এই বিষয়ে কোনো কিছু বলিস তাহলে আমি ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। ঝামেলা শেষ, আর আমাকে কিছু করা লাগবে না। আমি তোর নামে পুলিশ কেস করব। তুই আমার সম্মান হানি করেছিস।
তখন বুঝবি তোর কি অবস্থা হয়। তোর যেটা ইচ্ছা সেটাই করতে পারিস, আমি তোকে বাধা দিব না, কিন্তু একটা কথা মাথায় রাখবি, তোর জীবন থাকবে না, সাথে ভাইটারও। প্রিয়াঙ্কা কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। সে চুপ করে সেখানে বসে পড়লো মাথায় হাত দিয়ে। আর এখন কান্না করা ছাড়া কোনো উপায় নেই তার কাছে। না আছে নিজের বাবা মা, আর না আছে নিকটস্থ কোনো আত্মীয় স্বজন যে যাদের কাছে সে চলে যাবে এখান থেকে পালিয়ে। একটা মাত্র ভাই তার, সেও আবার অনেক অসুস্থ। এখন তাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া একদম সম্ভব না, জাস্ট অসম্ভব। যদি নিজের আত্মসম্মান বোধ বা নিজের দেহের অত্যাচার বাঁচানোর জন্য সে এখান থেকে পালিয়ে যায়, তাহলে তার ভাইয়াকে সে আর কখনোই বাঁচাতে পারবে না, কখনোই না। আর সে অনেক কষ্ট করে তার জমানো টাকাগুলো ছিল সেটা সহ সবকিছু এই হসপিটালে দিয়ে দিয়েছে। এখন সে কিভাবে এখান থেকে পালিয়ে যাবে? কখনোই পালিয়ে যেতে পারবে না। প্রিয়াঙ্কার কোনো কিছু ভাবতে পারতেছে না, কান্না করতে লাগলো। হঠাৎ করে তার কান্নার আওয়াজ শুনে মাহিনের ঘুম ভাঙলো। মাহিন উঠে দেখে আশিক দাঁড়িয়ে আছে আর প্রিয়াঙ্কা কান্না করতেছে। মাহিন পুরো বিষয়টা বুঝতে পারলো না, কারণ সে বুঝবে কেমনে? আশিক তার কাছে তো ভালো একজন মানুষ, কিন্তু প্রিয়াঙ্কা তো জানে আশিকের ব্যবহার আর চরিত্র সম্পর্কে, কিন্তু মাহিন তো কোনো কিছু জানে না। কিরে আপু, কান্না করতেছিস কিসের জন্য? কোনো সমস্যা? আর এই ভাইয়াটা এখানে কখন আসলো? কই ভাইয়া, আমি কান্না করব কিসের জন্য? তুই হয়তো ঘুমের জন্য ভুল শুনেছিস। আমি তো কান্না করতেছি না। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কান্না করতেছি? তুই সবসময় আমার সাথে লুকোচুরি করিস, বল না কি হয়েছে তোর? তুই কান্না করতেছিস কিসের জন্য? দূর পাগল, আমার আবার কি হবে? আমার তো কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আর তোর ঘুম কেমন হলো? এত তাড়াতাড়ি উঠে পড়লি যে? আমার কলেজের আপুটা যদি সুখে থাকতে না পারে তাহলে কি আমার শান্তিতে ঘুমিয়ে থাকতে পারি? বল না প্লিজ, কি হয়েছে তোর? পাগল ভাই, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আমি এমনিতেই গান গাইতেছিলাম, তুই ঘুমিয়ে পড়। তুমি আগে থেকে অনেক পচা হয়ে যাচ্ছ, আমার কথা তুমি সবসময় এড়িয়ে যাও কেন বলো তো? আমি কি দোষ করেছি? পাগল ভাই, তুমি আবার কিসের দোষ করবে? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তো, আর হসপিটালে থাকতে ইচ্ছে করে না। আমি যখন সুস্থ হয়ে চাকরি করব তোমার আর কোনো কাজ করতে হবে না, তুমি সবসময় আমার বাসার রানী হয়ে থাকবে। আমাকে তোর বাসার রানী করে রাখতে হবে না, তোর জন্য আমি একটা সুন্দর রানী খুঁজে এনে দেব। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। আচ্ছা আপু, ভাইয়াটা কখন এসেছিল? তুমি না তখন জিজ্ঞেস করেছিলে কে ছিল সেই মানুষটা? আমি বিশ্বাস করতে পারতেছি না যে এই মানুষটা তোমার মতো এত ভালো ব্যবহার করেছে। তুমি কি যে বলো না আপু, আমি ভেবে পাই না। ভাইয়াটার মন জানো অনেক ভালো, আমাকে কত কি বলেছে জানো? আমি সুস্থ হলে আমাকে নাকি উনি জব দিবে। আমি বিশ্বাস করতে পারতেছি না যে এই মানুষটা তোমার সাথে এত ভালো ব্যবহার করেছে। তাহলে এই ব্যাপার। আচ্ছা ভাইয়া, আমি তাহলে তোমার ভাইয়াকে কিছু খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আসি। সেটা ভালো হবে আপু, তুমি ভাইয়াটাকে কিছু খাইয়ে নিয়ে আসো, আমি আরেকটু ঘুমিয়ে নেই। আচ্ছা লক্ষ্মী ভাই আমার, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসবো এখন। মাহিন কথাটা বলে আবার শুয়ে পড়লো। আর এদিকে আশিক এতক্ষণ দাঁড়িয়ে তাদের ভাই বোনের কথা শুনতেছিল মনোযোগ দিয়ে। আশিক মাঝখানে কোনো কথা বলার কারণ খুঁজে পেল না, কারণ তার বোন নেই, তাই সে ভাই বোনের ভালোবাসার মর্মটা বুঝতে পারে না। কিন্তু মাহিন আর প্রিয়াঙ্কার কথাবার্তা শুনে তার মনে হলো যদি তার একটা আজকে বড় বোন বা ছোট বোন থাকতো, তাহলে তারাও তাকে হয়তো ভাইয়া বলে ভালোবেসে কত কি বা আবদার করত। প্রিয়াঙ্কা মাহিনের গায়ের কাঁথাটা ঠিকঠাক করে দিয়ে আশিকের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। আশিক প্রিয়াঙ্কার ব্যবহার দেখে অবাক হয়ে যায়, প্রিয়াঙ্কার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে প্রিয়াঙ্কার কি হয়ে গেল? এরকম ব্যবহার করতেছে কেন? আশিক কিছুই বুঝতে পারতেছে না, কিন্তু তবু আশিক নিজেকে সামলে নিয়ে ঠিক মতো প্রিয়াঙ্কার সাথে যেতে লাগলো। প্রিয়াঙ্কা আশিকের হাত ধরে টানতে টানতে আশিককে হসপিটালে ছাদে নিয়ে গেল। আশিক অবাক হয়ে প্রিয়াঙ্কার ব্যবহার দেখতেছে। আশিক শুধু মনে মনে ভাবতেছে প্রিয়াঙ্কার হঠাৎ করে তাকে ছাদে নিয়ে আসলো কেন? প্রিয়াঙ্কা আবার নিজের কোনো ক্ষতি করবে না তো? সেটা ভেবে আশিক প্রিয়াঙ্কার হাত শক্ত করে ধরলো, যাতে করে সে নিজের কোনো ক্ষতি না করতে পারে। সে যদি নিজের কোনো ক্ষতি করে বসে তাহলে আশিক নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না, কখনোই না। কি শুরু করেছেন আমার ভাইয়ের সাথে? আমার ভাইকে নিয়ে খেলা শুরু করে দিয়েছেন। তার এই অবুঝ মনটাকে আপনি যেমন করে খুশি তেমন করে ব্যবহার করতেছেন। আমার মনে কখনো এরকম পরিকল্পনা ছিল না। আমি যখন আপনাকে প্রথম দেখেছিলাম আমি ভেবেছিলাম আপনি অনেক ভালো,
কিন্তু যখন আপনি বললেন যে আপনি টাকার জন্য দেহ বিক্রি করবেন, তখন আমি নিজেকে বোঝাতে পারতেছিলাম না। নিজেকে নিজেই বুঝতে কষ্ট হচ্ছিল যে এত সুন্দর একটা মেয়ে কিভাবে এসব কাজ করতে পারে। আর আপনাকে দেখে মনে হয়েছিল আপনি অনেক ভদ্র ফ্যামিলির মেয়ে হবেন, কিন্তু যখন আপনি বললেন যে প্রথমবার এসব করতেছেন, আমার মনে তো খটকা লাগলো। আমাকে কি মনে করলো, কে কি ভাবলো সেটা দেখে আমি কি করব? আমার টাকার প্রয়োজন ছিল, আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম টাকা ম্যানেজ করতে, পারিনি। আমার ভাইকে বাঁচানোর তাগিদে আমার যেটা ইচ্ছা আমি সেটাই করেছি, শুধু এক রাতের জন্য। কিন্তু আপনি আমার পেছনে লেগে আছেন কিসের জন্য? আমি যে তোমার মায়ায় পড়ে গিয়েছি, তার কি হবে? তোমার মায়া তো আমি ছেড়ে উঠতে পারতেছি না, তোমার মায়াকে আমি মুছে ফেলতে পারতেছি না। সেটা আপনার ব্যাপার, আপনি সেটা দেখে নেবেন। আমাকে কেন আপনি আপনার জীবনে জড়িয়ে নিচ্ছেন? আমার মতো খারাপ মেয়েকে কেউ কারো জীবনে জড়িয়ে নিতে চায় না। আপনি কেন এরকম করতেছেন? সেটা আমার মনকে জিজ্ঞেস করেন, আমার মন আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে দিবে। কিন্তু আমি নিজেও জানি না কেন এরকম করতেছি, কিন্তু তোকে আমার চাই। মগের মুল্লুক নাকি? বললেই হয়ে গেল তোকে আমার চাই আর আমি আপনার হয়ে গেলাম? এত সহজ নাকি? আপনার মতো জানোয়ারের কাছে আমি থাকবো? কখনোই সম্ভব না। সেটা তো আমি খুব ভালো করে জানি, তার জন্য তো আমি এগ্রিমেন্ট পেপারে সাইন করে নিয়েছি। আপনি যেটা করেছেন ভালো করেননি। আমি কখনোই আপনার কাছে যাব না, যাব না, যাব না, না, না। আমি বারবার এক কথা মনে করিয়ে দিতে চাই না, আমার মতো খারাপ ছেলে এই শহরে কেউ নাই। একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারো। তাই বলতেছি, যেটা বলতেছি শোনো, না হলে কিন্তু। না হলে কি মেরে ফেলবে? কোনো বাধা দেব না, মেরে ফেলেন। কিন্তু তারপরও আমি আপনার সাথে কোনো মতেই 1 বছর থাকতে পারবো না, কখনোই সম্ভব না। আমি বলেছি না আমি তোর মায়ায় পড়ে গিয়েছি? এত কথা বলছিস কিসের জন্য? তারপরে বুঝতেছি না তো। তাতে আমার কি হয়েছে? আমার তো কিছু যায় আসে না। আপনি কার মায়ের পড়েছেন নাকি আমার মায়ের পড়েছেন সেটা দেখার আমার সময় নেই। আপনি অন্য কাউকে দেখেন। সেটা তো আমি দেখতেছি, তোকে তো আর দেখতে বলছি না, তাই না? এখন তুই ঝামেলা করবি না, আমাকে দেখতে বলেছিস, আমি দেখবো। কিন্তু ভুলক্রমে আপনি আর কখনো আমার সামনে আসবেন না, বলে দিচ্ছি দয়া করে। আমি আপনার পায়ে পড়তেছি, তারপরও প্লিজ আপনি আমার সামনে আসবেন না। আমি তোর সামনে থাকবো না, তুই আমার সামনে থাকবি, সবসময় আমার সাথে থাকবি, আমার রুমে একই বিছানায়, আমার বুকে। আপনি জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন, বুঝতে পারছেন? আর আপনি এখান থেকে চলে যান, ভালো হবে। আর যদি আমি এখন এখান থেকে চলে না যাই তাহলে কি হবে? তাহলে এখন আমি আপনাকে খুন করে ফেলবো আর এখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। যা ইচ্ছা তাই করতে পারো, আমি কোনো বাধা দেব না তোমাকে। এই দেখো, আমি হাত পিছনে নিয়ে রাখলাম, হাত সামনে নিয়ে আসবো না। 5 মিনিট সময় দিলাম, যেটা মন চাই করতে পারো, কিন্তু 5 মিনিট পর থেকে তোমাকে আমার কথা মতো চলতে হবে। ভালোই ভালোই বলছি, আপনি এখান থেকে চলে যান, পাগলামি না করে। আপনি আমার জীবন থেকে সরে দাঁড়ান। সময় কিন্তু চলে যাচ্ছে, 5 মিনিট সময় দিয়েছি, তারপর থেকে আমার কথা মতো চলতে হবে। 5 মিনিটে যেটা ইচ্ছা সেটাই করতে পারো, আমি কোনো কিছু বলবো না। আমার মাথায় রাগ তুলবি না, তাহলে কিন্তু সত্যি সত্যি খুন করে ফেলবো। এই দেখ, আমার হাতে কিন্তু চাকু আছে, চাকু নিয়ে এসেছি সঙ্গে করে। কি বলেছি? 5 মিনিট, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, আমাকে কুচি কুচি করে কেটে ফেলতে পারো 5 মিনিটের ভিতরে, কিন্তু 5 মিনিট পর হলে তোমাকে আমার কথা মতো চলতে হবে, মাথায় রেখো। দেখেন, সময় আছে এখনো, পাগলামি করা বাদ দিয়ে এখান থেকে চলে যান। আমি চাই না কাউকে খুন করতে, কিন্তু বাধ্য হয়ে আপনাকে খুন করব। তাহলে আমি বাধা দেব না, যেটা ইচ্ছা সেটাই করতে পারো। আর 4 মিনিট আছে, 1 মিনিট অলরেডি শেষ হয়ে গিয়েছে, ভেবে দেখো কি করবে। আমিও শেষবারের মতো বলে দিচ্ছি, আপনি এখান থেকে চলে যান, আর এখান থেকে চলে যান, আর কখনো আমার সামনে আসবেন না। আর 3 মিনিট সময় হাতে আছে, যা ইচ্ছা করতে পারো। 3 মিনিট পার হলে কিন্তু ভেবে দেখো কি করবে তুমি। দেখো, তোমার হাতে কিন্তু সময় নেই, যা করো তাড়াতাড়ি করো, না হলে কিন্তু আমার সাথে থাকতে হবে। ভেবে দেখো কি করবে। বলেছি তখন খুন করে ফেলবো, তাও আমি আপনার সাথে থাকবো না। 5 মিনিট হতে কিন্তু 1 মুহূর্ত সময় নেই, এখন কি করবা তাড়াতাড়ি করো, আর 1 মিনিট বাকি আছে। প্রিয়াঙ্কা কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তার এখন কি করা উচিত? সত্যি সত্যি এখন কি আশিককে খুন করবে? না করলেও তো তার অবস্থা শেষ। আর এখন যদি খুন না করে তাহলে তো তাকে সারা জীবন কষ্ট পেতে হবে, সহ্য করতে হবে। প্রিয়াঙ্কা ঠিক করতে পারতেছে না তার এখন কি করা উচিত আর কি না করা উচিত। প্রিয়াঙ্কা আশিকের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে লাগলো। আশিক সেখানে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে। সে ভালো করেই জানে প্রিয়াঙ্কা কোনো কিছুই করতে পারবে না।
একটা গ্রামের মেয়ের এত বড় সাহস কখনোই হতে পারে না। আশিক একদম নির্ভয়ে দাঁড়িয়ে আছে আর প্রিয়াঙ্কা হাতে চাকু নিয়ে আশিকের সামনে এসে উপস্থিত হলো। আমি ভালো করে জানি তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি অযথা জেদ ধরে আছো। আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর তোমাকে আমার সাথে থাকতে হবে। আশিকের কথাটা ভুল প্রমাণিত করে দিয়ে প্রিয়াঙ্কা আশিকের পেটের ভিতর চাকু ঢুকিয়ে দিল। আর আশিক অবাক হয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রইল। এটা কি করলো প্রিয়াঙ্কা? আশিক তো ভেবেছিল সে কখনোই এরকম কাজ করবে না, কিন্তু আশিককে একদম ভুল প্রমাণ করে দিল প্রিয়াঙ্কা। আশিক প্রিয়াঙ্কাকে বারবার বলতে লাগলো, এটা কি করলে তুমি, এটা কি করলে তুমি? কিন্তু প্রিয়াঙ্কা কোনো রেসপন্স করতেছে না। প্রিয়াঙ্কা শুধু তাকিয়ে আছে আর প্রিয়াঙ্কা ভাবতেছে সে এটা কি করে বসলো রাগের মাথায়। আশিক ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে গেল আর প্রিয়াঙ্কা সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার সেন্স বলতে কোনো কিছু নেই, সেন্সলেস হয়ে দাঁড়িয়ে আছে বলা যায়। যখন প্রিয়াঙ্কা বুঝতে পারলো যে আশিক মরে যাচ্ছে, তখন প্রিয়াঙ্কা আশিককে নিজের কাঁধে তুলে নিল অনেক কষ্ট করে। একটা পুরুষ মানুষকে একটা মেয়ে মানুষ কখনোই নিজের কাঁধে বহন করতে পারে না। প্রিয়াঙ্কার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে আশিককে তাড়াতাড়ি একটা কেবিনে নিয়ে আসলো এবং একজন নার্সকে ডাকাডাকি শুরু করে দিল। একজন নার্স এসে আশিকের অবস্থা দেখে আশিকের মুখে অক্সিজেন লাগিয়ে দিল আর একজন ডক্টরকে ডাকাডাকি শুরু করে দিল। ডক্টর তাড়াতাড়ি চলে এসে আশিকের এই অবস্থা দেখে অবাক হয়ে সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এটা কি দেখতেছে সে? তিনি কখনো কল্পনা করতেও পারেনি যে আশিকের এরকম অবস্থা হবে। ডক্টর কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি আশিকের অপারেশন করা শুরু করে দিল, যাতে করে আশিকের কোনো ক্ষতি না হয় আর তাকে চিরদিনের জন্য হারাতে না হয় তাকে। আর এদিকে প্রিয়াঙ্কা তার ভাইয়ের কেবিনে চলে আসলো। সে টেনশনে মরে যাচ্ছে। সে কি করতে গিয়েছিল? এখন একটা মানুষের জীবন একদম মৃত্যুশয্যায়, বাঁচবে কিনা সঠিক সে ভালো করে জানে না, কারণ তার অনেক রক্তক্ষরণ হয়েছে। এখন আল্লাহ তাআলাই ভালো জানে সে বাঁচতে পারবে কিনা। প্রিয়াঙ্কা তার ভাইয়ের কেবিনে গিয়ে দেখে তার ভাইয়া বিছানার উপর বসে আছে। তাই প্রিয়াঙ্কা তার ভাইয়ের সামনে কোনো প্রকার টেনশন করতে পারতেছে না, হাসি মুখে থাকা ছাড়া। কি হয়েছে